শ্রদ্ধাশীল ইগনু রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আমি বিপিএসসি 133 ইউনিট 6 এর ওপর আজকে একটি বক্তব্য রাখছি। শুভ অপরাহ্ন। আজ আমরা সাধারণত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলো হলো, প্রথমত যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইউনিটারি সিস্টেম, অর্থাৎ এককেন্দ্রিক শাসন ব্যবস্থার ধারণা, সেটা নিয়ে আমরা বলবো। দ্বিতীয়ত যেটা বলবো সেটি হচ্ছে ইউনিটারি সিস্টেমস, অর্থাৎ এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, তার বেসিক ফিচার্স, অর্থাৎ এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ফেডারেল অ্যান্ড ইউনিটারি সিস্টেমস, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য। আমরা যদি পৃথিবীর ইতিহাসে বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা পরিলক্ষণ করি, তাহলে দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা রয়েছে। তার মধ্যে বেশিরভাগ দেশেই সাধারণত দেখা যায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় বা প্রদর্শিত হয়, কিন্তু কিছু কিছু দেশ আছে যেখানে আমরা দেখতে পাই, বলা যেতে পারে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বা ডিক্টেটোরিয়াল টাইপ অফ গভর্নমেন্ট, কোথাও বা টোটালিটেরিয়ান সিস্টেম, সেটাও লক্ষিত, বা সর্বাত্মক শাসন ব্যবস্থা, কোথাও বা বলা যেতে পারে সোশ্যালিস্টিক পলিটিক্যাল সিস্টেম বা সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই ধরনের বিভিন্ন শাসন ব্যবস্থার সমাহার লক্ষ্য করা যায়। তবে আজকে আমাদের বক্তব্য যেটা বা বক্তব্যের বিষয় হচ্ছে সেটা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার ধারণা। আমরা যদি খুব সোজা ভাবে বলতে চাই, তাহলে দেখা যায় যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পুরোপুরি বিপরীত, এবং এককেন্দ্রিক ব্যবস্থা দেখা যায় যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার চাইতে অনেকটা পুরনো শাসন ব্যবস্থা হিসেবে আমরা তাকে পরিলক্ষণ করে থাকি। অর্থাৎ এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, এটা বলতে কি বোঝানো হয়? সাধারণত এককেন্দ্রিক শাসন ব্যবস্থা মানে এক এক কথাটা সেখানে বর্তমান রয়েছে। সুতরাং এই ধরনের যে শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়, সেখানে দেখা যায় যে সাধারণত একটি মাত্র শাসন ব্যবস্থা থাকে। অর্থাৎ এখানে কিন্তু কেন্দ্র অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। এবং সেখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় আমরা উদাহরণ হিসেবে ব্রিটেনের কথা আনতে পারি। ব্রিটেন হচ্ছে একটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা লক্ষিত হয়, যেখানে যেখানে দেখা যায় যে ব্রিটেনে সাধারণত আমরা দেখতে পাই, ব্রিটেনেও কিছু কিছু স্বায়ত্তশাসন অঞ্চল আছে, ব্রিটেনেও কিছু কিছু প্রদেশ রয়েছে বা স্টেট রয়েছে, কিন্তু দেখা যায় ব্রিটেনের শাসন ব্যবস্থাকে কেন এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলা হয়? সাধারণত দেখা যায় যে এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় ব্রিটেনে সাধারণত কেন্দ্র শক্তিশালী হয়ে থাকে, অন্যান্য যে প্রদেশগুলো রয়েছে সেই প্রদেশগুলো অতটা শক্তিশালী হয় না। এবং সেখানে দেখা যায় যে আধুনিক এই যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, সেটা দেখা যায় যে দেশে যে প্রথমে আমরা যদি শাসন ব্যবস্থার পরিলক্ষণ করি বা তার ইভলিউশন বা তার বিবর্তনটা লক্ষ্য করে থাকি, তাহলে দেখা যায় যে আধুনিক এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সাধারণত সামন্ততান্ত্রিক ব্যবস্থার পতনের পরিপ্রেক্ষিতে সাধারণত দেখা যায় যে গুরুত্ব পেতে শুরু করে, এবং ইউরোপে দেখা যায় যে সেই সময় চূড়ান্ত রাজতন্ত্রের উত্থাপনের সময় থেকে আমরা দেখতে পাই এককেন্দ্রিক শাসন ব্যবস্থা লক্ষিত হয়। এবার ইউরোপে চূড়ান্ত রাজতন্ত্রের যে উত্থাপনের কথাটা বলছি, সেখানে আমরা একটা কথা বলতে পারি, যেমন ধরুন যেমন হচ্ছে যে আমরা তো সামাজিক চুক্তি মতবাদ পড়েছি, অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়েছি, সেখানে আমরা পেয়ে থাকি।
এবং এখানে আমরা যদি দেখতে পাই, সেখানে দেখা যায় যে সাধারণত থমাস হবসের কথাই বলুন, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে বলুন, বা বলা যেতে পারে যে বোর্ডিং হিসেবে, বোর্ডিং বা কি বলে, জিন বোর্ডিং, বা বলা যেতে পারে যে বোদার কথা যদি আমরা উল্লেখ করে থাকি, তাহলে দেখা যেতে পারে যে এই থমাস হবস বা জিন বোর্ডিং যারা ছিলেন, তারা কিন্তু কি বলেছিলেন, একটা চূড়ান্ত রাজতন্ত্রের কথা বলেছিলেন। কারণ তারা সেই সময় শাসন ব্যবস্থা হিসেবে কিন্তু চূড়ান্ত রাজতন্ত্রকেই পরিলক্ষণ করেছিলেন, এবং তারা ইউনিটারি সিস্টেমের কথা বলতে গিয়ে এই চূড়ান্ত রাজতন্ত্রের কথা বা অ্যাবসলিউট মোনার্কির কথা বলেন, এবং সেখানে বলেছিলেন যে রাজা হচ্ছেন অল ইন অল, অর্থাৎ রাজাই হচ্ছে, রাজার দ্বারাই দেশ শাসিত হবে। হ্যাঁ, রাজা যদি দেশ শাসন করতে চান, সেখানে কিন্তু ঠিক আছে, সেখানে তিনি তার একটা মন্ত্রী পরিষদ বা কাউন্সিল অফ মিনিস্টার্স এর মাধ্যমে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারেন। অর্থাৎ এখানে তিনি এ থেকে সুতরাং দেখা যায় আমরা যে সভারেনিটির কনসেপ্টটা আনি বা সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের কথা বলে থাকি, সেখানে দেখা যায় যে তার মানে কি, সেখানে যে রাষ্ট্রকে চূড়ান্ত বা সুপ্রিম হিসেবে যে উল্লেখ করা হচ্ছে, তার প্রতিভূ হিসেবে কিন্তু বোদিন বা থমাস হবস তারা কিন্তু চূড়ান্ত রাজতন্ত্রের বা অ্যাবসলিউট মনার্কির কথা বলেছেন। এবং এই আধুনিক এককেন্দ্রিক ব্যবস্থায় কিন্তু এই যে কর্তৃত্ব পরায়ণতা, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই, কোথায় দেখা যায়, এই এককেন্দ্রিক ব্যবস্থার ক্ষেত্রে ভীষণভাবে পরিলক্ষিত হয়ে থাকে। যেমন ব্রিটেনের ক্ষেত্রে দেখতে পাই, ব্রিটেনে হচ্ছে আমরা ইউনিটারি সিস্টেম বলে থাকি, বা ব্রিটেনে আমরা এককেন্দ্রিক ব্যবস্থা রয়েছে বলতে পারি। ব্রিটেনে কিন্তু যেটা আগেও বললাম, শাসন ব্যবস্থার সুবিধের জন্য সেখানে হয়তো এককেন্দ্রিক ব্যবস্থায় কি করা হয়েছে, কতগুলি ছোট ছোট প্রদেশ, অঞ্চল বা স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু পুরোপুরি সেখানকার শাসন ব্যবস্থা যদি পরিলক্ষণ করা যায়, তাহলে দেখা যায় যে সেখানকার শাসন ব্যবস্থা পুরোপুরি কিন্তু কেন্দ্র নির্ভর, অর্থাৎ কেন্দ্র যেভাবে তাকে বলে সেই অনুযায়ী বা সেই কথা অনুযায়ী কিন্তু কি হচ্ছে, ব্রিটেনের শাসন ব্যবস্থা তোমার কি হয়ে থাকে, চালিত হয়ে থাকে। সুতরাং দেখা যায় যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার একটা প্রধান গুণ হচ্ছে বা প্রধান বৈশিষ্ট্য বা বেসিক ফিচার্স হচ্ছে, এখানে কিন্তু কেন্দ্র যথেষ্ট শক্তিশালী হয়ে থাকে বা পাওয়ারফুল হয়ে থাকে। এবং প্রথমত হচ্ছে, যেহেতু এককেন্দ্রিক ব্যবস্থায় কেন্দ্র অতটা শক্তিশালী হয়ে থাকে, সেহেতু দেখা যায় যে এই যে ছোট ছোট প্রদেশ বা অঞ্চলগুলোকে তারা তাদের নিজস্ব শাসন ব্যবস্থা তারা হয়তো স্বায়ত্ত শাসন বা স্বায়ত্ত শাসনের স্বায়ত্ত শাসন, তাদের তাদের নিজস্ব কিছু কিছু ক্ষেত্রে অটোনমি আছে, কিন্তু যদি ইকোনমিক্যাল অ্যাসপেক্ট বলো বা অর্থনৈতিক দিক থেকে সব থেকে বড় যে বিচার্য বিষয়, সেই বিষয়ের দিক দিয়ে যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যায় যে এককেন্দ্রিক ব্যবস্থায় কিন্তু পুরোপুরি তাকে কেন্দ্রকে সরকারের উপর, মানে কেন্দ্রীয় সরকারের উপর তাদের নির্ভর করতে হয়। অর্থাৎ এই যে ছোট ছোট অঞ্চলগুলো তার নিজস্ব যে ইকোনমিক পলিসি বা অর্থনৈতিক পলিসি রয়েছে বা নীতি রয়েছে, সেগুলোর ফার্স্ট মানে মেটেরিয়ালাইজ বা বাস্তবে বলা যেতে পারে, সেটা কি হচ্ছে, বাস্তবে মেটেরিয়ালাইজ করার ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু এই সমস্ত ছোট ছোট প্রদেশ বা অঞ্চলগুলিকে বা স্বায়ত্তশাসিত অঞ্চলগুলিকে পুরোপুরি কিন্তু কেন্দ্রের উপরেই নির্ভর করতে হয়। সুতরাং এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কিন্তু কি হচ্ছে, দেখা যাচ্ছে যে কি হচ্ছে, কেন্দ্র বা এখানে যদি সেটা রাজতন্ত্র, যেমন থমাস হবস এক সময় বলেছিল, রাজা এবং তার মন্ত্রী পরিষদের দ্বারা রাজনৈতিক ক্ষমতা চালিত হয়ে থাকে, তেমনি সেখানেও সেই কেন্দ্রীয় সরকারের দ্বারা দেশের শাসন ব্যবস্থা অনেকখানি কি হয়ে থাকে, নিয়ন্ত্রিত হয়ে থাকে। আচ্ছা, আরেকটা তারপরে যেটা বলা যায় যে, তবে হ্যাঁ, এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় আরেকটা যেটা ব্যাখ্যা করা যায়, এই শাসন ব্যবস্থা হয়তো দেখা যায় যে বলা যেতে পারে যে যেহেতু সেখানে শাসন ব্যবস্থায় অনেকটাই সহজতা রয়েছে,
অর্থাৎ সরল রয়েছে, কেন্দ্র এখানে যথেষ্ট শক্তিশালী হয়ে থাকে। অর্থাৎ এই শাসন ব্যবস্থায় সীমা প্রদেশগুলো সেই ধরনের ব্যয়বহুলতা না থাকায় এককেন্দ্রিক শাসন ব্যবস্থা অনেক বেশি খরচের দিক দিয়ে বলা যেতে পারে লাভজনক। অর্থাৎ এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কিন্তু ব্যয়বহুলতা এই ব্যাপারটা অনেকখানি কম পরিলক্ষিত হয়ে থাকে। এছাড়াও যেটা দেখা যায় যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় যেহেতু কেন্দ্র শক্তিশালী হয়ে থাকে, সেহেতু দেখা যায় যে অনেক সময় যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে অনেক সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়ে থাকে। এবং সেক্ষেত্রে কি হচ্ছে, একাই তো কেন্দ্র শক্তিশালী, সেখানে তো রাজ্যগুলো ক্ষমতা থাকলেও তাদের সেই ধরনের কোনো ক্ষমতা নেই। তার ফলে দেখা যায় যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কেন্দ্র কিন্তু খুব সহজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থা অনেক বেশি সহজ হয়ে যায় এবং অনেক দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তার ফলে কি হচ্ছে, এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় দেখা যাচ্ছে যে সেখানে কোনো কমপ্লিকেসি বা জটিলতা অত পরিলক্ষিত হয় না। অর্থাৎ সেখানে কি হচ্ছে, শাসন ব্যবস্থা বরং বেশি বলতে পারো যে খুব সিম্পলিফাইড শাসন ব্যবস্থা। অর্থাৎ সহজ সরল শাসন ব্যবস্থা বলে এককেন্দ্রিক শাসন ব্যবস্থাকে আমরা বিচার করতে পারি। যেমন উদাহরণস্বরূপ আমরা একটা ব্রিটেনের কথা এখানে আনতেই পারি। সেটা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় যেহেতু ব্রিটেন আমরা লক্ষ্য করে থাকি, সেখানে দেখা যায় যে ব্রিটেনে কিন্তু রয়েছে যে কতগুলো স্বায়ত্তশাসনমূলক প্রদেশ আছে। যেমন ধরুন স্কটল্যান্ড আছে, আয়ারল্যান্ড আছে এরা। এখন স্কটল্যান্ড ইত্যাদি এই বা আয়ারল্যান্ড এরা কিন্তু বলতে পারেন যে অনেক ক্ষেত্রেই কিন্তু কিছু স্বাধীনতা, অনেক ক্ষেত্রেই তারা কতটা স্বায়ত্তশাসন বা কিছু কিছু ক্ষেত্রে তারা যথেষ্ট স্বাধীনতা অর্জন করে থাকলেও আলটিমেটলি কিন্তু একটা বড় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিন্তু সেখানে ব্রিটেনই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আয়ারল্যান্ডের আলাদা স্বায়ত্তশাসন অঞ্চল হিসেবে আয়ারল্যান্ড যে সিদ্ধান্ত নেবে বা স্কটল্যান্ড যে সিদ্ধান্ত নেবে সেগুলো কিন্তু বাস্তবে প্রয়োগযুক্ত হয় না। এটাই কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থার একটা বড় বৈশিষ্ট্য হিসেবে বা ক্যারেক্টারিস্টিক্স হিসেবে আমরা তাকে কি করতে পারি, বিবেচনা করতে পারি। আচ্ছা, সুতরাং দেখা যায় যে এগুলো মোটামুটি। এছাড়াও এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় যে মন্ত্রী পরিষদের দ্বারা দেশের শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী পরিচালনা করেন, বা সেক্ষেত্রে দেখা যায় যে তাদের পক্ষে তাদের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে সহযোগিতা বা কোঅপারেশন যথেষ্ট পরিলক্ষিত হয় এবং সংখ্যায় অটোমেটিক্যালি ফেডারালিজম বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার তুলনায় মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা হয়তো সেখানে কিছুটা কম থাকার ফলে সেখানে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করাটা অনেকটা সোজা হয়ে থাকে। এছাড়াও ধরুন এমার্জেন্সি সিচুয়েশন বা জরুরি অবস্থার সময় যখন কখনো কখনো তো হতে পারে, কখনো কোনো এমার্জেন্সি আসতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থা অনেক বেশি কি হচ্ছে গুরুত্বতা পেতে পারে। কেন গুরুত্বতা পেতে পারে, সেখানে কিন্তু সহজে সিদ্ধান্ত নেওয়া সম্ভবপর হয়। এত জটিলতা সেখানে লক্ষ্য করা যায় না, কেন্দ্র যথেষ্ট শক্তিশালী হয় বলে নিজে দ্রুত অনেক ফার্স্টলি সিদ্ধান্ত গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব হয়ে থাকে। সুতরাং এটাও কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থার একটা বলা যেতে পারে প্রধান বৈশিষ্ট্য, বা বলতে পারা যায় যে একটা বড় ক্যারেক্টারিস্টিক্স হিসেবে আমরা তাকে বিবেচনা করতে পারি। এখন বলা যেতে পারে যে এই তো এককেন্দ্রিক শাসন ব্যবস্থার এই মানে মোটামুটি এইরকম ছোট ছোট কতগুলো গুণ আমরা দেখতে পাই। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা দেখতে পাই যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু শ্রেণী বিভাগ থাকে, কিছু কিছু ক্লাসিফিকেশন করা যায় বা শ্রেণীগত পার্থক্য করা যায়। যেমন হচ্ছে ড্যানিয়েল জে এলজার বলে একজন ভদ্রলোক ছিলেন, যিনি কি করেছিলেন এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থাকে সাধারণত দুটো ভাগে বিভক্ত করার চেষ্টা করেছেন। কিরকম বিভক্ত করার চেষ্টা করেছেন? একটা করেছেন হায়ারার্কিক্যাল, অর্থাৎ হায়ারার্কিক্যাল মানে বিভিন্ন স্তর বিশিষ্ট।
আর একটা করেছেন অর্গানিক উপায়। অর্থাৎ তার হচ্ছে যে he made a classification of the unitary system into two categories. One is hierarchic from the hierarchical aspect and the other one is the organic aspect. এবার দুটো কথা আমি বললাম, অর্থাৎ হায়ারার্কিক্যাল এবং অর্গানিক অ্যাসপেক্ট। হায়ারার্কিক্যাল মানে কি? হায়ারার্কিক্যাল মানে হচ্ছে যে বিভিন্ন স্তর বিশিষ্ট হয়ে থাকে। যদি দেশের শাসন ব্যবস্থাকে যদি লক্ষ্য করো, তাহলে দেখা যায় যে সেখানে বলা হচ্ছে সেই শাসন ব্যবস্থা হচ্ছে অনেকটা পিরামিডের মতো। অর্থাৎ সেখানে কি দেখা যায়, সেখানে হচ্ছে অনেক স্তরও বিশিষ্ট হয়ে থাকে। অর্থাৎ শাসন ব্যবস্থাটা বিভিন্ন স্তর ভিত্তিক হয়ে থাকে। কিন্তু স্তর ভিত্তিক হলেও অর্থাৎ সেখানে কি হচ্ছে, ধরো উচ্চ স্তরে কারণ হচ্ছে একটা সেন্ট্রাল ডিসিশন মেকার থাকে, অন্যদিকে নিম্ন স্তরেও তোমার কি থাকে, নিম্ন স্তরেও অনেকগুলো মানে নিম্ন স্তর পিরামিডকে যদি আমরা কি করি স্ট্র্যাটিফাইড করি, অর্থাৎ শ্রেণী বিভাগ করি, বিভিন্ন স্তর লক্ষ্য করা যায় তো। সুতরাং সেখানে উপরের স্তরে ধরো যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, নিম্ন স্তরেও সেই সিদ্ধান্ত সার্কুলেট হচ্ছে, বা নিম্ন স্তরেও যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটাও কিন্তু উচ্চ স্তরে সার্কুলেট হচ্ছে। কিন্তু মজার ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে কি হচ্ছে, সেখানে তোমার মতামতের আদান প্রদান করছে, খুব ভালো কথা। অর্থাৎ নিম্ন স্তরে মতামত উচ্চ স্তরে আলোচিত হচ্ছে, উচ্চ স্তরে মানে মতামত নিম্ন স্তরেও যাচ্ছে, কিন্তু লাস্ট ডিসিশন মেকার বা বলতে পারো যে উচ্চ স্তরে কিন্তু শেষ ডিসিশনটা বা সিদ্ধান্তটা নেওয়া হয়ে থাকে। অর্থাৎ সেখানে তাহলে কি হচ্ছে, এটাকে বলা যেতে পারে হায়ারার্কিক্যাল। যেমন উদাহরণ হিসেবে আমরা ফ্রান্সের কথা বলতে পারি। ফরাসি দেশে সাধারণত এই ধরনের শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়। উদাহরণ হিসেবে আমরা আরেকটা শাসন ব্যবস্থার কথা বলতে পারি, যেটা হয়তো মানে চীনের শাসন ব্যবস্থা। চীনের শাসন ব্যবস্থাতেও কিন্তু সেটা সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, সোশ্যালিস্টিক স্টেট অফ মানে পলিটিক্যাল সিস্টেম আমরা দেখলেও সেখানে কিছুটা ইউনিটারিজমের আমরা একটা গন্ধ পেয়ে থাকি। কিরকম গন্ধ পেয়ে থাকি? এখানে হচ্ছে যে যদি সব শাসন ব্যবস্থাটা দেখো, সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড শাসন ব্যবস্থা, অর্থাৎ বিভিন্ন স্তর ভিত্তিক শাসন ব্যবস্থা সেখানে কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে। এবং সেখানে যেটা দেখা যায়, এই যে বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়, কিরকম শাসন ব্যবস্থা দেখা যায়, যেমন ধরো ওখানকার যে আইনসভা আছে, ন্যাশনাল পিপলস কংগ্রেস এনপিএস বলা হয়, বা জাতীয় গণ কংগ্রেস যেটাকে বলা হয়ে থাকে, জাতীয় গণ কংগ্রেস যেমন কেন্দ্রীয় স্তরে রয়েছে, তেমনি কিন্তু বিভিন্ন আঞ্চলিক স্তরেও তার বর্তমান রয়েছে। এবং আঞ্চলিক স্তরে যে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, সেই সিদ্ধান্তগুলোকে আবার উচ্চ স্তরে কেন্দ্রীয় স্তরে পাঠানো হয়, এবং কেন্দ্রীয় স্তরের যে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তগুলোকে নিম্ন স্তরেও সার্কুলেট করা হয়। সুতরাং সেখানে কিন্তু কি হচ্ছে, তাহলে যেটা বললাম মতামতের আদান প্রদান ঘটে থাকে। কিন্তু অন্যদিকে যেমন ধরা লক্ষ্য করা যায়, যেমন সেটা হচ্ছে যে সেখানে কিন্তু লাস্ট মানে ডিসিশন মেকার হচ্ছে কিন্তু এই উচ্চ স্তরের লাস্ট একটা বডি থাকে, যারাই কিন্তু লাস্ট ডিসিশনটা নিয়ে থাকে। অর্থাৎ সেখানে যদি আমি একটু সামন্ততান্ত্রিক আসপেক্ট থেকেও বিচার করার চেষ্টা করি, তাহলে সেখানে দেখা যায় যে একটা ডেমোক্রেটিক সেন্ট্রালিজম বা গণতান্ত্রিক কেন্দ্রিকতা ভীষণভাবে পরিলক্ষিত হয়ে থাকে। অর্থাৎ গণতান্ত্রিক উপায় তোমার কি হচ্ছে, সেখানে আদান প্রদান হলো মতামতের, ঠিক আছে, কিন্তু লাস্ট ডিসিশন মেকার হচ্ছে সব থেকে হাইস্ট বডি, উচ্চ স্তরে যে ডিসিশন নিচ্ছে সেই বডি। সুতরাং সেখানে সেই ধরনের কিছুটা জিনিস আমরা এই ইউনিটারি সিস্টেমে, যেটা বলতে পারেন ড্যানিয়েল এলজার বলেছিলেন যে হায়ারার্কিক্যাল মডেলে আমরা লক্ষ্য করে থাকি। অন্যদিকে অলিগার্কি যে মডেল রয়েছে, সেই মডেলে যে কনসেপ্টটা তিনি আনার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে কোর অ্যান্ড পেরিফেরি। কোর মানে কেন্দ্র, সেটাও কেন্দ্রের কথা বলে, আর পেরিফেরি মানে হচ্ছে যেটাকে বলা হয়ে থাকে সাধারণত প্রান্তিক অঞ্চল, এইটাকে বলা হয়। অর্থাৎ যদি একটা আমি সার্কেল করে যদি কিছুকে ভাগ করার চেষ্টা করি,
বলছি সেখানে সাধারণত দুটো কনসেপ্টের কথা আনতে পারি, এবং সেখানে যেটা বলা হচ্ছে কি কনসেপ্ট, একটা হচ্ছে কোর কনসেপ্ট আর একটা হচ্ছে পেরিফেরি কনসেপ্ট। এবং সেখানে যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কোর কনসেপ্ট মানে কেন্দ্র, সেখানে সমস্ত কর্তৃত্ব সাধারণত কোরের মধ্যে পুঞ্জীভূত থাকে। আর অন্যদিকে পেরিফেরি অঞ্চলের যে কথা বলছি সেখানে আমরা স্বাধীন মতামত দিতেই পারে বা স্বাধীনভাবে মতামত গ্রহণ করতে পারে। এখানেও আমরা যেমন এখানে উদাহরণ হিসেবে আমরা অনেকটা বলতে পারি যে স্কটল্যান্ডের কথা, ফ্রান্সের কথা যেমন বললাম আমরা সেখানে তোমার হায়ারার্কিক্যাল মেথডে, তেমনি এখানে আমরা বলতে পারি যে সেখানে হচ্ছে যে আপনার অর্গানিক এর ক্ষেত্রে আমরা স্কটল্যান্ডের কথা বলতে পারি। ব্রিটেনে ছোট ছোট যে স্বাধীন স্বায়ত্তশাসন অঞ্চল বা প্রদেশ রয়েছে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড রয়েছে, এবং এই আয়ারল্যান্ড বা স্কটল্যান্ড এদের কথা যদি বলে থাকি তাহলে সেখানে দেখা যায় যে এরা কিন্তু বিভিন্ন ব্যাপারে স্বায়ত্তশাসনমূলক ভাবে বা খুব স্বাধীনভাবে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়, নিতে পারে, কিন্তু বাস্তবে তাদের পুরো কিন্তু পরবর্তী বলবো না, কিন্তু সমস্ত ক্ষেত্রে তার 80% এর ক্ষেত্রে তাদের কিন্তু ব্রিটেনের শাসন ব্যবস্থা বা ব্রিটেনের যে সমস্ত আইন কানুন রয়েছে সেই অনুযায়ী নিজেকে চালিত হতে হয়। এবং সেই ক্ষেত্রে বলা যায় যে তাই ড্যানিয়েল এলসা তোমার কি করেছিলেন যে এলসা এইভাবে ইউনিটারি সিস্টেম বা বলতে পারো যে শাসন ব্যবস্থাকে, এককেন্দ্রিক শাসন ব্যবস্থাকে তোমার কি করেছিলেন ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। এখন যদি এবার একটু এককেন্দ্রিক শাসন ব্যবস্থা যদি একটু ইতিহাসটা ঘাঁটি, সেখানে দেখা যায় যে 19th সেঞ্চুরি থেকে যদি আমরা লক্ষ্য করি, 19 শতক থেকে লক্ষ্য করি, সেখানে দেখা যায় যে একটা ন্যাশনালিজমের আইডিওলজি অর্থাৎ জাতীয়তাবাদের মতাদর্শ, যা কিন্তু বিভিন্ন অঞ্চলকে একত্ববাদের বন্ধনে আবদ্ধ করেছিল। এবং এই সময় থেকে দেখা গেছিল যে সেখানে রাষ্ট্রের মধ্যে একটা কমন ল্যাঙ্গুয়েজ, ভাষা অথবা ধর্ম কোথাও কোথাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রাষ্ট্রের একীকরণের ক্ষেত্রে। ইংল্যান্ড বলুন, ফ্রান্স, ইংল্যান্ড, হল্যান্ড বা অন্যান্য ইউরোপিয়ান রাষ্ট্রের কথা যদি বিচার করি, সেই সময় সেখানে তারা নেশন স্টেট হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করে। এবং এই সমস্ত জাতি রাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেখানে এককেন্দ্রিক ব্যবস্থা পরিলক্ষিত হয়। পরিসংখ্যানের দিক দিয়ে বা স্ট্যাটিস্টিক্যালি যদি বিচার করার চেষ্টা করা হয়, তাহলে দেখা যায় যে পৃথিবীর সর্বাধিক সংখ্যক দেশেই কিন্তু এই ইউনিটারি সিস্টেম বা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়। যেমন গ্রেট ব্রিটেনের কথা বলতে পারি, ফ্রান্সের কথা বলতে পারি, পিআরসি, পিপলস রিপাবলিক অফ চায়নার কথা বলতে পারি। সুতরাং যদি খুব একটু কনসাইজ ফর্মে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করি, তাহলে হয়তো এভাবে বলা যেতে পারে। কিরকম বলা যায়? প্রথমত বলা যায় যে সমস্ত শাসন ক্ষমতা এবং কর্তৃত্ব সাধারণত ন্যাশনাল লেভেলে বা জাতীয় স্তরে অর্থাৎ কেন্দ্রে ন্যস্ত থাকে। জাতীয় স্তরের নিচে কিছু আঞ্চলিক সরকার থাকতে পারে, কিন্তু এই আঞ্চলিক সরকারগুলি নিজস্ব কোনো ক্ষমতা বা কর্তৃত্ব সেভাবে তারা আত্মপ্রকাশ করতে পারে না। এরা সম্পূর্ণভাবে সাধারণত দে আর আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য সেন্টার, তারা সম্পূর্ণভাবে কেন্দ্রের অধীনে থাকে। একমাত্র ও একটি মাত্র সাধারণত ইউনিক্যামেরাল লেজিসলেচার বেশিরভাগ ক্ষেত্রে হয়, কোন কোন দেশে বাইক্যামেরাল, যেমন ব্রিটেনে বেশিরভাগ যেমন রয়েছে, ওদের আইনসভা বলতে পারো যেমন দ্বিকক্ষ বিশিষ্ট। অর্থাৎ দেখা যায় যে এখানে সাধারণত আইনসভা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয়ত যেটা বলা যায় যে বলা হচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা এখানে গুরুত্বতা পেয়ে থাকে। দ্বিতীয়ত জাতীয় স্তরের নিচে যে আঞ্চলিক সরকারগুলো রয়েছে বা রিজিওনাল বা স্টেট গভর্নমেন্ট গুলো রয়েছে, সেগুলো কেবলমাত্র কেন্দ্রীয় সরকার তাকে যে ক্ষমতা ভেস্টেড করছে তাদের হাতে বা যে ক্ষমতা অর্পণ করছে, শুধু সেই ক্ষমতা বা সেই পাওয়ারটা তারা এনজয় করে। সুতরাং কেন্দ্রীয় সরকার নিজের ইচ্ছে মতো এই ক্ষমতা কি করতে পারে, কম বেশি বা হ্রাস বৃদ্ধি
কিংবা তাকে কি করতে পারে, প্রত্যাহার করতে পারে। প্রদেশগুলো থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষমতাও কিন্তু এই কেন্দ্রীয় সরকারের রয়েছে। তৃতীয়ত বলা যায় যে আঞ্চলিক সরকারগুলোর পুনর্গঠন কিংবা তার সীমানা পরিবর্তন করার ক্ষমতা সাধারণত সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের থাকে। এমনকি কেন্দ্রীয় সরকার যদি প্রয়োজন মনে করে অ্যাকর্ডিং টু দেয়ার নেসেসিটি বা ইচ্ছে করলে অ্যাকর্ডিং টু দেয়ার উইশ তারা আঞ্চলিক সরকারগুলোকে ডিসলভ করতে পারে বা বিলোপ করতে পারে। চতুর্থত যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে সমগ্র দেশে প্রশাসনিক ব্যাপারে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটারের ক্ষেত্রে এবং পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে অর্থাৎ নীতি নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সাধারণত অ্যাবসলিউট পাওয়ার এনজয় করে বা চূড়ান্ত কর্তৃত্ব কি করে থাকে, ভোগ করে থাকে। আঞ্চলিক সরকারগুলি কেন্দ্রের একটা সাধারণত এজেন্ট অ্যাজ এ দে অ্যাক্ট অ্যাজ অ্যান এজেন্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ আঞ্চলিক সরকারগুলি কেন্দ্রের একটা এজেন্ট ছাড়া তাদের কোনো ভূমিকায় বা তারা কোনো রোল প্লে করতে পারে না। সুতরাং স্থানীয় প্রশাসনের সুবিধার জন্য কেন্দ্র সাধারণত কি করছে, এদের সাধারণত তৈরি করে বা সৃষ্টি করে থাকে। এখন যেটা বলা যায় সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য মেরিটস অফ দ্য ইউনিটারি সিস্টেম, অর্থাৎ একক কেন্দ্রিক শাসন ব্যবস্থার কি কি সুবিধা রয়েছে। সাধারণত একক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় যে গুণাগুলি দেখা যায় সেগুলি হচ্ছে সারা দেশে সাধারণত একটাই পলিসি ফর্মুলেটেড হয়, সারা দেশে একই নীতি বা একই প্রিন্সিপাল ফলো করা হয়, অনুসরণ করা হয় এবং একই প্রকার আইন সারা দেশে প্রযুক্ত হয়। অর্থাৎ ওয়ান ইউনিফাইড ল শুড বি কি হচ্ছে প্রচলিত বা শুড বি ইমপ্লিমেন্টেড ইন দ্য এন্টায়ার কান্ট্রি। সারা দেশে একই প্রকার আইন প্রচলিত হয়ে থাকে। ফলে শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা কি হচ্ছে অখণ্ডতা বা একতা ইউনিফিকেশন সেটা ভীষণভাবে পরিলক্ষিত হয়ে থাকে, অর্থাৎ সেখানে একটা ইউনাইটেড এই ব্যাপারটা ভীষণভাবে পরিলক্ষিত হয়। দ্বিতীয়ত বলা যায় যে শাসন ব্যবস্থার ক্ষমতা যেহেতু সেন্ট্রালাইজ থাকে, কেন্দ্রীভূত থাকে, সেখানে সুতরাং ফরেন পলিসি পরিচালনা কন্ডাক্ট করার ক্ষেত্রে বা বৈদেশিক নীতি পরিচালনা এবং জাতীয় প্রতিরক্ষা নীতির ব্যাপারে সাধারণত এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ভীষণভাবে উপযোগী। তাহলে এককেন্দ্রিক বা ইউনিটারি সিস্টেম বললাম যেহেতু সেখানে শাসন ব্যবস্থায় অতটা জটিলতা বা সেখানে কোনো কমপ্লিকেসি থাকে না, তার ফলে রিগার্ডিং দ্য ডিসিশনের ক্ষেত্রে রিগার্ডিং দ্য ফরেন পলিসি অর্থাৎ বৈদেশিক নীতির ক্ষেত্রে পরিচালনা তা কন্ডাক্টের ক্ষেত্রে এবং জাতীয় প্রতিরক্ষা নীতি বা ন্যাশনাল ডিফেন্স পলিসির ক্ষেত্রে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা খুব উপযুক্ত বলে মনে করা হয়, যেমন ধরুন বলা যেতে পারে। এছাড়া হচ্ছে এই শাসন ব্যবস্থায় একটি মাত্র সরকার বা গভর্নমেন্ট থাকায় যুক্তরাষ্ট্র কি বললাম, যুক্তরাষ্ট্র বা ফেডারেলিজমের মতো এটা এত কমপ্লিকেটেড শাসন ব্যবস্থা হয় না বা ইট ইজ নট সো মাচ কি বলতে পারা যায় যে মানে এক্সপেন্সিভ শাসন ব্যবস্থা বা ব্যয়বহুল শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয় না। এছাড়াও যেটা আর একটা বৈশিষ্ট্য হিসেবে বলা যেতে পারে, এই শাসন ব্যবস্থায় সাধারণত কেন্দ্রীয় এবং যে আঞ্চলিক সরকার রয়েছে অর্থাৎ সেন্ট্রাল এবং রিজিওনাল যে ব্যাপারটা রয়েছে সরকারের মধ্যে সাধারণত কোনো কনফ্লিকচুয়াল সিচুয়েশন বা কোনো বিরোধের সম্ভাবনা থাকে না, কারণ ক্ষমতা এবং দায়িত্ব সম্পর্কে সেখানে কোনো কি রয়েছে অস্পষ্টতা থাকে না, সেটা পুরোপুরি ডিস্টিংক্টলি সেখানে ক্লারিফিকেশন করা হয়ে থাকে। এছাড়া বলা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা যদি চারিত্রিক দিক দিয়ে বিচার করো ইট ইজ ভেরি মাচ ফ্লেক্সিবল ইন ক্যারেক্টার, অর্থাৎ এককেন্দ্রিক শাসন ব্যবস্থা অনেকটা নমনীয় বলে বিচারিত মানে বলে আমরা বিচার করতে পারি। গুরুত্বপূর্ণ সামাজিক বলো বা অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে কোপ আপ করে বা মিল রেখে কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু মেক দ্য লস, অর্থাৎ কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করতে পারে, প্রশাসনিক সহ পরিবর্তন করে এবং প্রণয়ন করে প্রশাসনিক ব্যবস্থার বা বলতে পারো যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের অনেকটা মডিফিকেশন করতে পারে বা পরিবর্তন করতে পারে। এটাই হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সুবিধা।
এরপরে হচ্ছে হোয়াট আর দ্য ডিমেরিটস অফ দ্য ইউনিটারি সিস্টেম, অর্থাৎ এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কি কি অসুবিধা পরিলক্ষণ করা যায়। প্রথমত বলা যায় যে এই শাসন ব্যবস্থায় সাধারণত এই যে স্থানীয় স্বায়ত্তশাসন বা এই যে রিজিওনাল অটোনমি যে ব্যাপারটা, সেটার কোনো কি হচ্ছে বিশেষ স্থান নেই বা বিশেষ ইম্পর্টেন্স নেই বা গুরুত্বটা নেই। কারণ প্রথমেই যেটা বললাম, রিজিওনাল যে অটোনমাস অঞ্চলগুলো রয়েছে বা রিজিওনাল বা স্টেট গভর্নমেন্ট গুলো রয়েছে, আঞ্চলিক যে সরকারগুলো রয়েছে, তারা সাধারণত কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ নির্ভরশীল থাকে বা দে আর আন্ডার দ্য টোটাল কন্ট্রোল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এর কেন্দ্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং তত্ত্বাবধানে তাদের শাসন কার্য পরিচালনা করতে হয়। অর্থাৎ কেন্দ্র তাদের যেভাবে ডিকটেট করে সেভাবেই তারা শুধু শাসন ব্যবস্থাটাকে পরিচালনা করে। তাই স্থানীয় উদ্যোগ বা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের মধ্যে, তাই হচ্ছে জনসাধারণের মধ্যেও কিন্তু সেই কারণে অনেক সময় অতটা উৎসাহ থাকে না। অর্থাৎ কেন্দ্র যা বলছে রাজ্য তো তাই করবে, সুতরাং জনসাধারণ এ ব্যাপারে খুব একটা ইমপেটাস তাদের মধ্যে থাকে না। দ্বিতীয়ত বলা হচ্ছে এই শাসন ব্যবস্থাতেও কিন্তু একটা ব্যুরোক্রেটিক সেন্ট্রালিজম বা কেন্দ্রীভূত আমলাতন্ত্রের সৃষ্টি হয়। কথাটির মানে কি? অর্থাৎ কেন্দ্রের যে ব্যুরোক্রেসি যেভাবে কাজ করে থাকে, তারা যেভাবে রাজ্যকে ডিকটেট করে, সেইভাবে রাজ্যগুলোকেও কিন্তু চলতে হয়। তাই বলা হচ্ছে যে সেখানে একটা কেন্দ্রীভূত আমলাতন্ত্রের সৃষ্টি হয়। তৃতীয়ত বলা যায় যে ক্ষমতা কেন্দ্রীভূত থাকার জন্য কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতি পদে আঞ্চলিক সরকার, এই যে সেন্টার বড়, সেন্টারই হচ্ছে সমান থেকে সব থেকে বেশি শক্তিশালী, এবং সেইটা মনে রাখা হয় বলে দেখা যায় যে কেন্দ্রীয় সরকার এভরি স্টেপসে বা প্রতি পদে আঞ্চলিক সরকারগুলোর কার্যকলাপে ভীষণভাবে ইন্টারফেয়ার করে বা হস্তক্ষেপ করে। কেন্দ্রের পক্ষে অনেক সময় এই আঞ্চলিক সরকারের জন্য স্টেট গভর্নমেন্ট গুলোর সমস্যাগুলোকে বোঝা সম্ভবপর হয় না, বা কি কি সমস্যা রয়েছে, কি কি প্রবলেম রয়েছে, সেগুলোকে নিয়ে তারা বেশি মাথা ঘামায়ও না বা সেগুলোকে মাথা ঘামানোর প্রয়োজনও মনে করে না। তার ফলে কি হচ্ছে, আঞ্চলিক সরকারগুলোর যে স্বার্থ বা ইন্টারেস্ট, সেটা ঠিক মতো কি হয় না, প্রোটেক্টেড হয় না বা রক্ষিত হয় না, এবং তার ফলে দেখা যাচ্ছে যে শাসন কার্য কিন্তু খুব ভাবে বা প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশনও স্মুথলি রান করতে সক্ষম হয় না। সুতরাং এটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থার একটা বলা যেতে পারে এইগুলো ড্রব্যাকস বলে বা তার লুপহোলস বা তার গলদ বলে বা তার অসুবিধা বলে আমরা তাকে উল্লেখ করতে পারি। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রিক শাসন ব্যবস্থার তুলনা, অর্থাৎ কম্প্যারিজন বিটুইন, বলা যায় যে ফেডারাল অ্যান্ড ইউনিটারি পলিটিক্যাল সিস্টেম। প্রথমত যেটা বলা যায় সেটা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা সাধারণত একটি মাত্র সরকার, অর্থাৎ ওয়ান ওয়ান মানে ওয়ান গভর্নমেন্ট বা ওয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। অর্থাৎ ইন অ্যান ইউনিটারি পলিটিক্যাল সিস্টেম উই ফাইন্ড অল দ্য administrative power has been vested in the hands of the center. কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কাজের সুবিধার জন্য কি করতে পারে, কতগুলো আঞ্চলিক সরকার সৃষ্টি করতে পারে। The central government has the power to create some state government for the smooth running of the administrative system, এবং তাদের হাতে ক্ষমতা কিছুটা ডেলিগেট করতে পারে বা তাদের হাতে কিছু ক্ষমতা আঞ্চলিক সরকারকে কিছু ক্ষমতা অর্পণ করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু শাসন ব্যবস্থা, ইন দ্য কেস অফ ফেডারাল সিস্টেম, সেখানে যদি দেখা যায় যে সেখানে কিন্তু সংবিধান অনুসারে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, সেখানে কিন্তু দু ধরনের সরকার থাকে। অর্থাৎ টু টাইপ অফ গভর্নমেন্ট হ্যাজ বিন ফাউন্ড ইন দ্য ফেডারাল সিস্টেম অফ দ্য কান্ট্রি। কি রকম থাকে? একটা হচ্ছে কেন্দ্রীয় বা জাতীয় সরকার,
অর্থাৎ দেয়ার ইজ এ কনসেপ্ট অফ সেন্ট্রাল অর বলতে পারো ন্যাশনাল গভর্নমেন্ট। অন্যদিকে রয়েছে আরেকটা যেটা রয়েছে সরকার, সেটা হচ্ছে বিভিন্ন রিজিওনাল গভর্নমেন্ট বা আঞ্চলিক সরকার। রাজ্য সরকারগুলি তাদের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিকট হতে লাভ করে না। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট গুলো কখনো তার পাওয়ার গুলো কেন্দ্রীয় সরকারের নিকট হতে সেইভাবে মানে তারা অ্যাবসলিউট কোনো পাওয়ার এনজয় করতে পারে না। কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক সরকারগুলো উভয় সংবিধান হতে ক্ষমতা পেয়ে থাকে। অর্থাৎ ফেডারেল সিস্টেমের ক্ষেত্রে কেন্দ্র তোমাকে ক্ষমতা দিচ্ছে আর রাজ্য সরকারগুলো সেগুলো এনজয় করছে, এটা তোমরা দেখতে পাবে না। সেখানে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার যে ডিভিশন হচ্ছে বা ভাগ হচ্ছে সেটা কিন্তু অ্যাকর্ডিং টু দা কনস্টিটিউশন হয়ে থাকে। তাহলে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কি বলা হচ্ছে, শাসন ব্যবস্থার সুবিধার জন্য কেন্দ্র কিন্তু রাজ্য সরকারগুলি সৃষ্টি করে, কিন্তু ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দু ধরনের সরকারের অস্তিত্ব বা এক্সিস্টেন্স থাকে এবং সেখানে কি হচ্ছে ক্ষমতাকে বিভাজন করে দেওয়া হয় অ্যাকর্ডিং টু দা কনস্টিটিউশন বা সংবিধান অনুযায়ী হয়ে থাকে। দ্বিতীয়ত বলা যায় যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার এবং অঙ্গরাজ্য বা যেগুলো আমরা রিজিওনাল গভর্নমেন্ট বলছি সেগুলো সবসময় উভয় ক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে অনেকটাই কি হচ্ছে স্বাধীন। তারা যেগুলো তাদের ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তারা মোটামুটি তাদের সুপ্রিমেসি বা তাদের ইন্ডিপেন্ডেন্সি এনজয় করতে পারে এবং সাধারণত সেখানে কেউ কারো কাজে ইন্টারফেয়ার করে না বা হস্তক্ষেপ করে না। কিন্তু এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় বা ইউনিটারি সিস্টেম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে দেখা যায় সাধারণত আঞ্চলিক সরকার বা স্টেট গভর্নমেন্ট বা রিজিওনাল গভর্নমেন্ট অ্যাক্ট অ্যাজ দ্য এজেন্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ আঞ্চলিক সরকার কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে কাজ করে থাকে। কেন্দ্রীয় সরকার যদি প্রয়োজন মনে করে অ্যাকর্ডিং টু দেয়ার নেসেসিটি তাদের কিন্তু ক্ষমতা আছে আঞ্চলিক সরকার বা এই রিজিওনাল যে গভর্নমেন্ট গুলো রয়েছে সে ইনক্রিজ করে দেওয়া বা বাড়িয়ে দেওয়া। তৃতীয়ত যেটা বলা যায় সেটা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় যদি পরিলক্ষণ করো তাহলে কিন্তু সংবিধান সেটা রিটেন ফর্মেও পাওয়া যেতে পারে বা অলিখিত আনরিটেন ফর্মে পাওয়া যেতে পারে। সেটা কিন্তু ফ্লেক্সিবল ক্যারেক্টার হতে পারে, আবার কত নাও হতে পারে, সেটা রিজিড ক্যারেক্টারেরও হতে পারে। উদাহরণ হিসেবে আমরা সঙ্গে সঙ্গে ব্রিটেনের কথা বলবো। ইংল্যান্ডে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা রয়েছে এবং সেখানে সংবিধান কিন্তু কি আনরিটেন কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান সেখানে অলিখিত, তার 90%ই অলিখিত অবস্থায় রয়েছে এবং সেই কিন্তু যেহেতু অলিখিত রয়েছে ইট ইজ ভেরি মাচ ফ্লেক্সিবল ইন নেচার। অর্থাৎ এটাকে খুব সহজে বা সুপরিবর্তনীয় বলা যায় বা সংবিধান সুপরিবর্তনীয় বা একে সহজে পরিবর্তন করা যায়। ফ্রান্সের সংবিধান সেখানে হয়তো ইউনিটারি সিস্টেম পরিলক্ষিত হয় কিন্তু ব্রিটেনের সঙ্গে সেখানে পার্থক্য রয়েছে। ফ্রান্সের সংবিধান হচ্ছে রিটেন ফর্মে বা লিখিত ভাবে পাওয়া যায় কিন্তু ইংল্যান্ডের সংবিধানের নয়, এটা কিন্তু অত বেশি ফ্লেক্সিবল নয়, অর্থাৎ অত বেশি কি হচ্ছে সুপরিবর্তনীয় নয় দেখা যায়। কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে দেখো সেখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার আইডিয়া হিসেবে আমরা আমেরিকাকে পাই। আমেরিকার সংবিধান যদি দেখো পুরোপুরি ডিটেইলে লিখিত অর্থাৎ রিটেন ফর্মে পাওয়া যায়, লিখিত অবস্থায় পাওয়া যায় এবং নিচারের দিক দিয়ে যদি পরিলক্ষণ করো তাহলে দেখা যায় যে এটা সাধারণত কি হচ্ছে রিজিড ইন কনস্টিটিউশন, মানে রিজিডিটি অফ দা কনস্টিটিউশনের একটা রিজিডিটি অর্থাৎ সংবিধানের একটা দুষ্পরিবর্তনীয়তা লক্ষ্য করা যায়। ইট ইজ নট ফ্লেক্সিবল ইন ক্যারেক্টার, অর্থাৎ চরিত্রগতভাবে এটাকে সহজে পরিবর্তন করা যায় না। কেন কথাটা বলা হলো? বলা হলো এই কারণে সংবিধানের কোনো অংশকে
যদি মডিফাই করতে হয়, অ্যামেন্ড করতে হয়, সেখানে কিন্তু মার্কিন কংগ্রেসের অর্থাৎ মার্কিন যে পার্লামেন্ট রয়েছে, সেই পার্লামেন্টের যে দুটি কক্ষ, একটা কংগ্রেস আর একটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তার অর্থাৎ যেটা হচ্ছে কংগ্রেস, এটাকে আমরা বলি মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ, যেটাকে আমরা সিনেট বলি, এবং দ্বিতীয়ত যেটা নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বলি, সেই কক্ষগুলো হচ্ছে নির্দিষ্ট সংখ্যক সংখ্যাগরিষ্ঠতার ভোট নিয়ে তবে সেই অংশকে পরিবর্তন করা যায়, বা কিছু কিছু অংশকে পরিবর্তন করতে গেলে কেন্দ্রীয় আইনসভা যেমন লাগে, তোমার কি হচ্ছে, তোমার মেজরিটি, একটা নির্দিষ্ট মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা লেগে থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রাদেশিক সরকারগুলির পার্লামেন্ট বা আইনসভার সভ্য সংখ্যারও একটা নির্দিষ্ট তোমার সংখ্যা লেগে থাকে, সংখ্যার প্রয়োজন হয়। সুতরাং দেখা যায় যে যুক্তরাষ্ট্রীয় বলতে পারো যে শাসন ব্যবস্থায় সাধারণত সংবিধান লিখিত হয়ে থাকে এবং সেটা দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে, অর্থাৎ সহজে একে পরিবর্তন করা যায় না। এছাড়া বলা যায় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সাধারণত কেন্দ্রীয় সরকার এবং অঙ্গরাজ্যের সরকারের মধ্যে অনেক সময় অনেক ধরনের বিষয় নিয়ে কি হতেই পারে, কনফ্লিক্ট হতেই পারে। সেই বিরোধ মীমাংসার জন্য সাধারণত একটা বিচারালয় বা একটা কি হচ্ছে কোর্টের প্রয়োজন হয়ে থাকে, এবং সেখানে সাধারণত এখানে সেই কোর্টের দিক দিয়ে যদি বিচার করো, তাহলে দেখা যায় সেই কোর্ট কিন্তু একটা ক্ষমতাশালী, একটা নিউট্রাল কোর্ট হয়ে থাকে বা নিরপেক্ষ বিচারালয় থেকে থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা মার্কিন সুপ্রিম কোর্টের কথা বলতে পারি বা ভারতের সুপ্রিম কোর্টের কথা বলতে পারি, এবং মার্কিন সুপ্রিম কোর্ট এ ব্যাপারে যথেষ্ট বেশি আমাদের ভারতের সুপ্রিম কোর্টের থেকেও ততোধিক বেশি পাওয়ারফুল। কেননা যদি দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন কংগ্রেস একটা আইন ইমপ্লিমেন্ট করলো, যেটা হয়তো সরকারের যেটা হয়তো সংবিধান অনুযায়ী বা সংবিধানের নীতি অনুযায়ী তৈরি হয়নি, তবে সেই নিয়ে যদি কোনো মামলা কি হচ্ছে মার্কিন সুপ্রিম কোর্টে ওঠে, তবে মার্কিন সুপ্রিম কোর্ট সেটা বিচার করে, এবং সেখানে যদি বিচারে প্রমাণিত হয় যে সেই আইন দেশের সংবিধান অনুযায়ী চাপা পরিচালিত হয়নি বা তৈরি হয়নি, তবে সেই আইনকে বাতিল করে দেওয়ার ক্ষমতা কিন্তু মার্কিন সুপ্রিম কোর্টের রয়েছে। সুতরাং এই দিক দিয়ে যদি মনে করো, দেখা যায় যে কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। আচ্ছা, এছাড়া বলা যায় যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় এই আঞ্চলিক সরকারগুলো নিজস্ব কোনো আইডেন্টিটি বা নিজস্ব কোনো স্বাতন্ত্রতা এরকম ভাবে কিছু থাকে না, যার ফলে এখানেও কিন্তু সেখানেও কিন্তু বিচারালয়গুলো সেইভাবে স্বতন্ত্রভাবে সাধারণত কোনো কাজ করতে পারে না। এরপর যেটা বলা যায় সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সাধারণত আইনসভা যেটা আমরা দেখতে পাই, যেটা উদাহরণ হিসেবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি, সাধারণত পার্লামেন্ট কি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে বা বাইক্যামেরাল হয়ে থাকে। দ্বিতীয় পক্ষে সাধারণত প্রত্যেক অঞ্চলের বলতে পারো যে বিশেষ স্বার্থ বা স্পেশাল কি হচ্ছে নিজেদের ইন্টারেস্টকে প্রিজার্ভ করার জন্য বা সংরক্ষণের জন্য সাধারণত আঞ্চলিক প্রতিনিধিত্বের বা রিজিওনাল লিডারশিপের একটা ব্যাপার বা ব্যবস্থা থেকে থাকে। কিন্তু এককেন্দ্রিক বা ইউনিটারি সিস্টেমের ক্ষেত্রে যদি দেখো, তাহলে দেখা যায় যে সাধারণত এটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন হয় না সাধারণত, অর্থাৎ সেখানে বাইক্যামেরাল লেজিসলেচার ভীষণ কম লক্ষ্য করা যায়। তবে দেখা যায় যে এখনকার দিনে অনেক সমালোচকরা বলেন যে না, এই কথাটা তো ঠিক নয়, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ইউনিটারি সিস্টেম অনেক দেশেই আছে, এবং আমরা তো আগেও বললাম সমীক্ষা অনুযায়ী পৃথিবীর সর্বাধিক দেশে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ভীষণভাবে পরিলক্ষিত হয়। সুতরাং সেখানে কিন্তু অনেক আইনসভা আছে, সমস্ত আইনসভা রয়েছে যারা সাধারণত বাইক্যামেরাল হয়ে থাকে। এখানেও কিন্তু আমরা উদাহরণ হিসেবে ব্রিটেনের কথা আনতে পারি। ব্রিটেনের আইনসভা কিন্তু সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে, বা বলতে পারো যে বাইক্যামেরাল লেজিসলেচার হয়ে থাকে, যেখানে ব্রিটেনের যেমন শাসন ব্যবস্থায় দুটো কক্ষ, কি বলা হয় উচ্চকক্ষ, যেটা হচ্ছে তোমার সাধারণত একটা নমিনেটেড চেম্বার, যেটাকে বলা হয়ে থাকে হাউস অফ লর্ডস বা লর্ড সভা হিসেবে উল্লেখ করতে পারি। আর লোয়ার যে চেম্বার বা লোয়ার বা নিম্নকক্ষ যেটা রয়েছে,
সেটাকে আমরা হাউস অফ কমন্স বা কমন সভা হিসেবে উল্লেখ করতে পারি। সুতরাং আমরা আজকে যে আলোচনাটা করছি সেই আলোচনায় আমরা কি পড়লাম সেটা হচ্ছে ইউনিটারি সিস্টেম কাকে বলে, অর্থাৎ কাকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কাকে বলা হয় সেটা, এবং দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে হোয়াট আর দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইউনিটারি সিস্টেম, অর্থাৎ বলা যায় যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কি কি বলতে পারো যে বৈশিষ্ট্য বা সাধারণ বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে বলা হয়ে থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আর একটা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে একটা কম্প্যারিজন বা যেটাকে বলা যেতে পারে একটা তুলনামূলক আলোচনা করলাম। এখানেই হচ্ছে ইউনিট 6 এর সমাপ্তি। এর সঙ্গে সঙ্গে আমরা আজকে যেটা আরেকটা পড়া শুরু করছি সেটা হচ্ছে ইউনিট 7, দ্যাট ইজ দ্য পলিটিক্যাল পার্টি। অর্থাৎ আজকে আমরা যেটা আরেকটা আলোচনা করব সেটা হচ্ছে বিপিএসসি 133 পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল হচ্ছে বলা যায় যে আধুনিক যে মডার্ন পলিটিক্যাল সিস্টেম বা আধুনিক রাজনৈতিক যে ব্যবস্থা রয়েছে তার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট বা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এখন ব্রন্ডেল সাহেব একটা এই প্রসঙ্গে রাজনৈতিক দল সম্পর্কে বলতে গিয়ে একটা কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন? বলেছিলেন যে রাজনৈতিক দল পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক কাঠামোর একটি অনন্য আধুনিক রূপ। অর্থাৎ পলিটিক্যাল পার্টিস ক্যান বি ডিনোটেড অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট মডার্ন বলা যায় যে রূপ মডার্ন কাইন্ড অফ দ্য পলিটিক্যাল স্ট্রাকচার অফ এভরি পলিটিক্যাল সিস্টেম। অর্থাৎ প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থার যে রাজনৈতিক কাঠামো রয়েছে তার একটা মডার্ন সংস্কার বা মডার্ন দিক বা মডার্ন আসপেক্টই হলো এই পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল। সুতরাং রাজনৈতিক দলের গুরুত্বতা বা ইম্পর্টেন্স বা রোল নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে দেখা যায় যে তার প্রথম শুরু হয়েছিল 19th সেঞ্চুরিতে বা ঊনবিংশ শতাব্দীতে। বর্তমানে সমস্ত ধরনের পলিটিক্যাল সিস্টেম সেটা হচ্ছে একটা ইউনাইটেড একটা ফেডারাল পলিটিক্যাল সিস্টেম হতে পারে, একটা বলা যেতে পারে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলা যেতে পারে, বা কোথাও সোশ্যালিস্টিক পলিটিক্যাল সিস্টেম বা সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে। সুতরাং সেই সব ধরনের শাসন ব্যবস্থায় কিন্তু একটা কমন ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিস বা রাজনৈতিক দল। অর্থাৎ সব ধরনের রাজনৈতিক ব্যবস্থাকে যদি বিচার করতে হয় তবে কিন্তু আমাদের রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টিকে অনেক বেশি ইম্পর্টেন্স বা গুরুত্বটা দিয়ে বিচার করতে হবে। ডেফিনিশন লক্ষ্য করা যায়। এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলের কথা বলতে গিয়ে অনেকে বলেছে বাবা রাজনৈতিক দলে আমরা বিভিন্ন শ্রেণী বিভাগ করে থাকি, তাহলে সেইভাবে আমরা রাজনৈতিক দলকে ব্যাখ্যা করার চেষ্টা করব। সেখানে যদি উল্লেখ করো তাহলে হচ্ছে পলিটিক্যাল লিবারাল পার্টি বা উদারনৈতিক রাজনৈতিক দল। উদারনৈতিক রাজনৈতিক দল বলতে সাধারণত বোঝানো যায় যে একটা নির্দিষ্ট বা একটা হচ্ছে স্পেসিফিক আইডিওলজি বা মতবাদকে কেন্দ্র করে কিন্তু সেই রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টি ডেভেলপ করে থাকে, এবং সেটা কে করে থাকে? একটা গোষ্ঠী নিজেকে ডেভেলপ করে, যাকেই আমরা পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল হিসেবে হয়তো পরবর্তীকালে আখ্যায়িত করে থাকি। 19th সেঞ্চুরির যদি গোড়ার দিকে দেখতে পাও বা ঊনবিংশ শতাব্দীর যদি একবারে প্রথম দিকে দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে লিবারাল পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমরা বেঞ্জামিন কনস্ট্যান্টের কথা বলতে পারি। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে একটা রাজনৈতিক মতাদর্শে একটা পলিটিক্যাল আইডিওলজিতে ফেথ রেখে বিশ্বাস করে কিছু লোকের যে ধরো সমষ্টি তাকেই আমরা পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করতে পারি।
অন্যদিকে যদি অ্যাকর্ডিং টু দ্য মার্কসিয়ান কনসেপ্ট বা মার্কসীয় সংজ্ঞানুসারে দেখা যায়, তাহলে দেখা যায় যে সমাজের যে বিভিন্ন শ্রেণীর সহাবস্থান দেখতে পারি, একটা সমাজ ব্যবস্থায় ভেরিয়াস টাইপস অফ ক্লাস এক্সিস্ট দেয়ার। অর্থাৎ সেইখানে সমাজে বিভিন্ন স্তরে বা বিভিন্ন শ্রেণীর যে ইন্টারেস্ট রয়েছে, সেই স্বার্থ রূপায়ণের জন্য যে গোষ্ঠী বা যে চেষ্টা করে থাকে, যারা সম্মিলিতভাবে ইউনাইটেডলি ভাবে চেষ্টা করে থাকে, তাকেই আমরা রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টি হিসেবে উল্লেখ করতে পারি। যেমন উদাহরণ হিসেবে আমরা কমিউনিস্ট পার্টির কথা বলতে পারি। কমিউনিস্ট দলের মতাদর্শ হলো কার মতাদর্শ? সেটা হচ্ছে আইডিওলজি অফ লেবার পার্টি। অর্থাৎ বলা যেতে পারে শ্রমিক শ্রেণীর মতাদর্শকে এখানে বেশি গুরুত্বটা দেওয়া হয়। তারা মনে করে যে স্টেট পাওয়ার শুড বি ক্যাপচার্ড বাই দিস, বলতে পারো যে লেবার পার্টি বা লেবার ক্লাস, পার্টি বলবো না, লেবার ক্লাস, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দখল করবে একদিন শ্রমিক শ্রেণী। এবং দেখা যায় যে এভাবেই হয়তো একটা ইউনিট মানে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বা ইউনিটারি পলিটিক্যাল সিস্টেমকে ফলো করার চেষ্টা করবে কমিউনিস্ট দল। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু কমিউনিস্ট দলের একটা কি হচ্ছে মেন এইম হিসেবে এটাকে আমরা বিচার করতে পারি। অন্যদিকে জোসেফ সুমিটা বলে একজন আছেন, তিনি কি বলেছিলেন? বলেছিলেন যে প্রতিটি রাজনৈতিক দলের প্রথম অর্থাৎ ফার্স্ট এবং প্রাইম অর্থাৎ প্রধান লক্ষ্য হলো অন্যদের ডিফিট করিয়ে অর্থাৎ পরাস্ত করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, অর্থাৎ টু ক্যাপচার দ্য ল, ক্যাপচার দ্য পাওয়ার। এবং সে ব্যাপারে সেখানে কি হচ্ছে, অধিষ্ঠিত হওয়া শুধু তাই নয়, সেখানে তাতে পারসিস্ট করা অর্থাৎ আসীন হওয়া বা আসীন থাকা, এই বিষয়টিকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং যদি আমরা প্রকৃতপক্ষে রাজনৈতিক দলকে বলতে বোঝাবার চেষ্টা করি, তাহলে কি কি গুণের সমাহার আমরা দেখব? রাজনৈতিক দল বলতে বোঝাবে কোনো একটা সামাজিক বা রাজনৈতিক আদর্শ, অর্থাৎ সোশ্যাল এবং বলতে পারো যে পলিটিক্যাল আইডিওলজি বা মতাদর্শের ভিত্তিতে সংগঠিত একটা গ্রুপ বা গোষ্ঠীকে আমরা উল্লেখ করতে পারি, যাদের কিন্তু মেইন এইম হচ্ছে বা যাদের লক্ষ্য হচ্ছে নির্বাচনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ের মাধ্যমে জনসমর্থনের সহায়তা, পাবলিক ওপিনিয়ন তাদের সাপোর্ট করবে, জনসমর্থনের সহায়তায় রাষ্ট্র ক্ষমতার দখল, টু ক্যাপচার দ্য স্টেট পাওয়ার। এবং এই ক্ষমতাকে কি করে নিজের হাতে রেখে প্রিভেল করিয়ে একটা কি হচ্ছে যে তাদের আদর্শ বা বাস্তব মতাদর্শ বা আইডিওলজিকে বাস্তবে রূপায়িত করা। অর্থাৎ যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এখানে ধরো কমিউনিস্ট পার্টি বলা যেতে পারে যে চায়নার কথা বলা যেতে পারে। তারা কি হচ্ছে, সেখানে হচ্ছে হয় নির্বাচনের মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে, অর্থাৎ সেখানে যে রাষ্ট্র ক্ষমতা দখল করবে সেখানে ওয়ান পার্টি সিস্টেম চীনে, সুতরাং সেখানে কিন্তু রাজনৈতিক দল হিসেবে চীন অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করবে। রাষ্ট্র ক্ষমতা একসময় জনসমর্থনের সহায়তায় রাষ্ট্র ক্ষমতা তারা দখল করে ফেলেছে, ক্যাপচার করে ফেলেছে। এবং সুতরাং শুধু তাই না, এই ক্ষমতাকে দখল করেই এরা কিন্তু শুধু বসে থাকেনি, বরং বলা হচ্ছে তারা আদর্শ এবং মতাদর্শ বা তাদের যে আইডিওলজি রয়েছে সেটাকে তারা বাস্তবে অর্থাৎ মেটেরিয়াল ওয়ার্ল্ড মানে বলতে পারো বাস্তবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। সুতরাং এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাজনৈতিক দলের কি বৈশিষ্ট্য থেকে থাকে। প্রথমত বলা যায় যে সব রাজনৈতিক দলেরই কিন্তু একটা সোশ্যাল এবং পলিটিক্যাল এইম থাকে। অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলের সামাজিক এবং রাজনৈতিক লক্ষ্য থাকে। এবং শুধু লক্ষ্য থাকে না, তার এইম, উদ্দেশ্য, আদর্শ, আইডিওলজি এবং নির্দিষ্ট এছাড়াও একটা স্পেসিফিক আইডিওলজি থাকে। এবং এরই ভিত্তিতে সমস্যা, এরই ভিত্তিতে সাধারণত এরই ভিত্তিতে সাধারণত সদস্যরা কি হয়ে থাকেন, সাধারণত মিলিত হয়ে থাকেন বা ঐক্যবদ্ধ হয়ে থাকেন। দ্বিতীয়ত যেটা বলা যেতে পারে, সব রাজনৈতিক দলের প্রাইম যেটা লক্ষ্য বা এইম হচ্ছে টু ক্যাপচার দ্য স্টেট পাওয়ার, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দখল করা, ক্ষমতার পদে অধিষ্ঠিত হওয়া
নির্বাচনের মাধ্যমে থ্রু ইলেকটোরাল প্রসিডিওরের মাধ্যমে বা কিন্তু কোনো বা যদি সেটা সম্ভব না হয় অন্য উপায়ে নানাদার মেথড অবলম্বন করে ক্ষমতাকে ক্যাপচার করে রাখা বা ধরে রাখা। তৃতীয়ত যেটা বলা যায়, রাজনৈতিক দল বলতে সাধারণত অপেক্ষাকৃত স্থায়ী গোষ্ঠীকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এই গোষ্ঠীটাই স্থায়ী, মানে কি হচ্ছে, রাজনৈতিক দল তো রোজ রোজ পাল্টায় না। পাল্টায় না মানে কি, পাল্টাবে ঠিকই আছে কিন্তু রাজনৈতিক দলের কনসেপ্টটা থাকবে। সুতরাং রাজনৈতিক দল, ধরো আজকে যে বিজেপি রাজনৈতিক পলিটিক্যাল পার্টি আছে, সেই পলিটিক্যাল পার্টিটা কিন্তু একটা পার্মানেন্সি রয়েছে, অর্থাৎ স্থায়ী গোষ্ঠী, এই ব্যাপারটা কিন্তু সেখানে লক্ষ্য করা যায়। সুতরাং রাজনৈতিক দল বলতে অপেক্ষাকৃত স্থায়ী গোষ্ঠীকেই বোঝানো হয়ে থাকে। আধুনিক সব রাজনৈতিক দলের একটা প্রাইম বা বেসিক বৈশিষ্ট্য রয়েছে অপেক্ষাকৃত, সুতরাং এরা অনেক বেশি পারসিস্টেন্ট হয়, অর্থাৎ তাদের একটা পার্মানেন্ট অর্গানাইজেশন থাকে, অর্থাৎ স্থায়ী সংগঠন থাকে, নিজস্ব পলিসি থাকে, কর্মসূচি থাকে, নিজস্ব লিডারশিপ থাকে, নেতৃত্ব থাকে এবং লিডারশিপ দেওয়ার মতো সেই ধরনের মেম্বার রয়েছে বা সদস্য রয়েছে, এবং এছাড়াও কি রয়েছে, আভ্যন্তরীণ ক্ষমতার কেন্দ্রে থাকে। অর্থাৎ সেখানে কি বলা হচ্ছে, এই সংগঠনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর করার জন্য নির্দিষ্ট একটা সিস্টেম বা পদ্ধতিকে অনুসরণ করা হয়ে থাকে। সুতরাং রাজনৈতিক দলের কি রয়েছে, একটা স্থায়ী সংগঠন থাকবে, অর্থাৎ একটা স্থায়ী থাকার মতো একটা সংগঠন বা অর্গানাইজেশন থাকবে, পলিসি থাকবে, কর্মসূচি থাকবে, ভালো লিডারশিপ থাকবে, নেতৃত্ব থাকবে, এবং শুধু তাই না, আভ্যন্তরীণ ক্ষমতার কেন্দ্র থাকে, এবং এই সংগঠনের মধ্যে সাধারণত দেখা যায় যে সিদ্ধান্ত গ্রহণ এবং তাকে অ্যাক্টিভেট করার জন্য, কার্যকর করার জন্য তাদের নির্দিষ্ট কোনো পলিসি থাকবে বা সেই পলিসিটাকে তারা ফর্মুলেট বা বাস্তবে প্রয়োগযুক্ত করার চেষ্টা করে। এছাড়াও আর লাস্টলি যেটা বলা যায় যে রাজনৈতিক দলের আদর্শ এবং কর্মসূচিকে জাতীয় চরিত্রের হতে হয়। সাধারণত রাজনৈতিক দলের যে আইডিওলজি হবে বা আদর্শ হবে বা পলিসি বা কর্মসূচি হবে, পলিসি হবে, সেটা কিন্তু জাতীয় চরিত্রের, ন্যাশনাল লেভেলের হওয়া দরকার। অর্থাৎ আমি যে দেশকে পৃথিবী, মানে আমি যে দেশকে, ধরো ভারতবর্ষ, ভারতবর্ষের যে রাজনৈতিক দল রয়েছে তাদের কিন্তু লক্ষ্য হবে দেশকে কিন্তু, আমি যেমন সবসময় শান্তিপূর্ণভাবে দেশে বজায় রয়েছে, সেই শান্তিটা বা পিসটাকে প্রিভেল করানো, অর্থাৎ বজায় রাখা, এবং এমন কিছু আমি অ্যাকশন নেব না যেটা কিন্তু দেশের মধ্যে কি হচ্ছে, আনস্টেবিলিটি সৃষ্টি করে, অর্থাৎ অস্থিরতা সৃষ্টি করতে পারে। সুতরাং রাজনৈতিক দল যখন তৈরি করবে নিজেকে, তখন কিন্তু তার যথেষ্ট কি হতে হয়, কসসাস হতে হয়। তাই বলা হয়েছে যে রাজনৈতিক দলের আদর্শ এবং কর্মসূচি সাধারণত দেখা যায় যে যথেষ্ট গুরুত্বতা পায়, এবং শুধু তাই নয়, এটা সাধারণত ন্যাশনাল ক্যারেক্টার বা রাজনৈতিক দলের জাতীয় চরিত্র হতে হয়। অনেকে প্রশ্ন করতে পারে কি আঞ্চলিক দল থাকে না? নিশ্চয়ই আঞ্চলিক দল থাকে, রাজনৈতিক দল আছে। তবে রাজনৈতিক দলের যদি আজকে কি বেশ কয়েক বছর, মানে বেশ কিছুদিন আগে, কেননা এই যে ধরো প্রথমে কোন দল হয়তো একটা ছোট রিজিওনাল পার্টি হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু পরবর্তীকালে তার সভ্য সংখ্যা, তার কাজকর্মের পরিধি যথেষ্ট বৃদ্ধি পায় এবং মানুষের কাছে সেটা অ্যাকসেপ্টেড হলে, সুতরাং সেখানে দেখা যাচ্ছে, তাই বলা যেতে পারে রাজনৈতিক দলের যে আদর্শ বা আইডিওলজি এবং বলা যায় মতাদর্শ বা কর্মসূচি, সেগুলো কিন্তু সাধারণত ন্যাশনাল ক্যারেক্টারে হয়ে থাকে বা জাতীয় চরিত্রের হয়ে থাকে। এই হচ্ছে রাজনৈতিক দলের সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য। পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে রাজনৈতিক দলের প্রকারভেদ এবং রাজনৈতিক দলের কি গুরুত্বতা রয়েছে দেশের শাসন ব্যবস্থায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমি বিপিএসসি 133 শেষ করলাম, আর ইউনিট 6 আজকে আর আরেকটা শুরু করলাম, বিপিএসসি 133 এর ইউনিট 7। আজকে এই অবধি রইল, পরের দিন বাকিটা আলোচনা হবে। নমস্কার।